আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। ফাইনালি আমি চলে গিয়েছিলাম টাঙ্গাইল। টাঙ্গাইল এত সুন্দর ছিল, আমার একদম কল্পনার থেকে বাইরেও সুন্দর ছিল টাঙ্গাইল শহর। আমি অনেক দিন ভাবছিলাম টাঙ্গাইল যাব করে আর যাওয়া হচ্ছিল না। ফাইনালি আমি চলে গেছিলাম টাঙ্গাইল। তো টাঙ্গাইল যে শহর, এই শহরটির নামকরণ করা হয়েছে দুটি শব্দ থেকে। প্রথম হচ্ছে টান, এরপরে হচ্ছে আইল। আমরা জানি টান মানে হচ্ছে উঁচু যেই ভূমিগুলো থাকে নর্মালি এই ভূমি, এবং আইল হচ্ছে যে আমাদের জমি অথবা আমরা যে ক্ষেতগুলো করি ফসলের জমি, সেগুলো একটা সীমানা। তো ওই সীমানা থেকে চলে আসছে টাঙ্গাইল নামটি। হ্যাঁ, প্রথমেই তো আমরা অতিক্রম করেছি বাস দিয়ে, যেহেতু কিশোরগঞ্জ থেকে যাব টাঙ্গাইল। আপনাদেরকে ভিডিওতে বিস্তারিত বলবো। প্রথমে দেখুন ড্রোন শট। টাঙ্গাইল শহরের নাম নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। এর মাঝে অনেকেই মনে করে যে টান এবং আইল দুইজন ব্যক্তির নাম ছিল। 1778 খ্রিস্টাব্দে প্রকাশিত প্রথম রেনেল তার মানচিত্রে এই সম্পূর্ণ অঞ্চলকে আঠিয়া বলে দেখিয়েছিলেন, এবং 1866 খ্রিস্টাব্দের সাথে টাঙ্গাইল নামে একটি স্বচ্ছ স্বাধীন পরিচয় হিসেবে স্থান লাভ করে মানচিত্রে। টাঙ্গাইল নামটি পরিচিত লাভ করে 15 নভেম্বর 1870 খ্রিস্টাব্দে মহকুমা সদর দপ্তর আটিয়া থেকে টাঙ্গাইলে স্থানান্তর করা হয় আর কি। তো টাঙ্গাইলের ইতিহাস বিস্তারিত আপনাদের সাথে আরও শেয়ার করব। এখন দেখুন মহেরা জমিদার বাড়ি। মহেরা জমিদার বাড়ি আমার কল্পনাতে যেরকম ছিল তার থেকেও বেশি সুন্দর। ও মাই গডনেস, তাদের রুচি দেখে আমি অবাক হয়ে যাচ্ছি যে এত বেশি আধুনিক তারা ছিল। দে আর সো মাচ আপডেটেড। আই এম রিয়েলি রিয়েলি গ্ল্যাড অন দিস। টাঙ্গাইল জেলা বর্তমানে বাংলাদেশের একেবারে মধ্যস্থলে অবস্থিত, যা ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এর জনসংখ্যা প্রায় 38 লক্ষ এবং এটা অনেক বৃহৎ একটি জেলা বলতে পারেন। সো লেটস গো টু স্টার্ট মহারাজ জমিদার বাড়ির হিস্ট্রি। ঢাকা থেকে অদূরে টাঙ্গাইলের মির্জাপুর থানাধীন মহেরা ইউনিয়নের মহেরা গ্রামে অবস্থিত মহেরা জমিদার বাড়ি, যেখানে নীলাকাশ, ছোট করে ছেটে রাখা সবুজ ঘাসের কার্পেট, শতাধিক বর্গের সহস্রাধিক স্মৃতি বিজড়িত সুরম্য এক ভবন সমূহ সৌন্দর্যের ডালি সাজিয়ে দর্শনার্থীর অপেক্ষায় থাকে, যা জমিদার বাড়ির পূর্বপুরুষের ঐতিহ্যর কথা স্মরণ করিয়ে দেয়। টাঙ্গাইলে অনেকগুলো জমিদার বাড়ি আছে, সেখান থেকে মহেরা জমিদার বাড়ি হচ্ছে আমার দেখা সবচেয়ে বেশি সুন্দর এবং পরিপাটি। এই বাড়িটি একেবারে অন্য জমিদার বাড়িগুলো থেকে অন্যতম। বাকি যেগুলো দেখেছি আমার কাছে মনেই হয় নাই যে হ্যাঁ আমি ভিডিও করব, কিন্তু মহেরা জমিদার বাড়ি থেকে আমার কেন জানি আসতে ইচ্ছে হচ্ছিল না। এক কথায় আমার দেখা এই প্রথম কোনো জমিদার বাড়ি যেটি এত সুন্দর পরিপাটি এবং আধুনিকতার বিরাজ ছিল এই জমিদার বাড়িতে। জমিদার বাড়ির অপূর্ব কারুকাজ ও নিয়মশৈলী দর্শনার্থীদের যেরকম মুগ্ধ করে, ঠিক সেরকমভাবে আমাকেও মুগ্ধ করেছিল এই জমিদার বাড়িটি। বিশাল এলাকা জুড়ে মহেরা জমিদার বাড়ি অবস্থিত। হঠাৎ দেখলে মনেই হবে না যে এটা কালের সাক্ষী। মনে হয় কিছুদিন ধরে এই মহেরা জমিদার বাড়িটি বানানো হয়েছে, কিন্তু না, এটা অনেক প্রাচীন। সবুজ ঘাসের চাদরের জন্য ফুটে আছে বিশাল শ্বেতপদ্মা। স্পেনের কর্ডোবা নগরের আদলে নির্মিত ভবনগুলোর নির্মাণশৈলী রোমান, মুঘল, সিন্ধুর এবং খেকুদের সাথে মিল রয়েছে। মহেরার জমিদার ছিলেন সাহা বংশের। আমরা জানি যে হিন্দুদের মাঝে সবচেয়ে বেশি বড়লোক থাকে এই সাহা বংশ। তারা অনেক বেশি হিসাবি হয় এবং তাদের সম্পদের পরিমাণ এত বেশি হয় যে তারা কখনো এগুলো শো অফ করে না। নর্মালি যাদের একটু ধন সম্পদ থাকে তারা একটু শো অফ করে, কিন্তু সাহা একমাত্র বংশ যারা হিন্দুদের মাঝে তারা কখনো তাদের সম্পদ শো অফ করে না। এবং তাদের বিয়েতে সর্বনিম্ন 50 থেকে 60 ভরি করে স্বর্ণ দেয় মেয়েদের অথবা বউয়েদের, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে যে সাহারা অ্যাটলিস্ট যাই হোক না কেন স্বর্ণের ক্ষেত্রে তাদের কোনো কৃপণতা নেই। তো এই যে জমিদার বাড়ি যারা বানিয়েছে তারা দুই ভাই ছিল, বনেদি ব্যবসায়ী। তারা 1890 সালে 4 ভাই মিলে জমিদারি পত্তন শুরু করেন। তাদের নাম বুদাই সাহা, বুদ্ধ সাহা, হরেন্দ্র সাহা এবং কালীচরণ সাহা। তবে তাদের মাঝে পরবর্তী প্রজন্ম তাদের যে বংশ টাইটেল সাহা যে টাইটেল ছিল ওইটা চেঞ্জ করে তারা কি করে চৌধুরী, রায় চৌধুরী পদবীটা গ্রহণ করে আর কি। তো মহারাজ জমিদার বাড়িটি মূলত 4টি ভবনে বেষ্টিত: মহারাজ লজ, আনন্দ লজ, চৌধুরী লজ এবং কালীচরণ লজ। বাড়িটি মোট 8 একর জমির উপর দাঁড়িয়ে আছে এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে একটি দিঘি আছে, যেই দিঘিটির নাম হচ্ছে বিশাখা সাগর, এবং কি এটা একটা অনেক বড় একটা দিঘি।
বাড়িটি প্রবেশের জন্য রয়েছে 2টি সুরম্য গেট এবং ভবনের পিছনে রয়েছে পসরা পুকুর এবং রানী পুকুর। মানে এই ভবনগুলোর পিছনেই রয়েছে 2টি পুকুর, একটার নাম হচ্ছে পসরা আর একটার নাম হচ্ছে গিয়ে রানী পুকুর। তো রানী পুকুরের অপোজিটে আবার রয়েছে বাগান বাড়ি। বাগান বাড়ি যদিও ভালো করে বাস্তবায়ন করা হয়নি, আমরা সেখানে যাইনি, কারণ হচ্ছে গিয়ে বাগান বাড়ি বর্তমানে ওইখানে পুলিশের যে ট্রেনিং যে সেন্টারে থাকার জন্য মানে জায়গা করে ফেলছে আর কি। তো সেখানে আমার যাওয়া হয়নি। তো আমি এখন চৌধুরী লজের সামনে, এই লজটি আমার কাছে এত বেশি ভালো লেগেছে, মানে 2টা লজই আমার কাছে খুবই ভালো লেগেছে। তো পিছনে আরও অনেকগুলো লজ আছে, আর এখানে হচ্ছে একটা সাইনবোর্ড, মানে এখানে হচ্ছে চিড়িয়াখানা। চিড়িয়াখানায় অনেক বেশি জীবজন্তু তারা এখানে রেখেছে তাদের কালেকশানে। প্রথমে আমি দেখেছি একটি পাখি, পাখিটির নাম জানি কী ছিল, আমার ঠিক মনে পড়তেছিল না। এরপরে আবার একটি পাখি আছে, এরপরে ময়না পাখি আছে। সবচেয়ে ভালো লেগেছে হচ্ছে কি আমার পেঁচাকে, কারণ লিটারারি আমি পেঁচাকে খুবই পছন্দ করি, জানি না কেন আমার কাছে পেঁচা খুবই ভালো লাগে। এবং পেঁচার একটা স্পেশালিটি হচ্ছে সে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে তার মাথাকে ঘোরাতে পারে। এই বিষয়টা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। নর্মালি আমরা জানি যে বৃত্তের যে আয়তন সেটা হচ্ছে গিয়ে 360 ডিগ্রিতে সে অ্যাঙ্গেল হয়, কিন্তু এদিকে হচ্ছে আমাদের পেঁচা, সেও নিজেও 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে পারে। নর্মালি আর কোনো প্রাণীতে এই স্পেশালিটি নেই, যেটা একমাত্র পেঁচার মাঝেই আছে। তো এখানে হচ্ছে পেঁচা, এরপরে আবার অপোজিটে আছে ময়ূর, পাশে আছে আবার হরিণ, এরপরে আবার আছে বানর। তো জমিদার বাড়িতে আমি এই ভিডিওগুলো অ্যাড করতে চাচ্ছিলাম না, কারণ হচ্ছে এটা তো স্পেশালি জমিদার বাড়িকে আমি শো অফ করছি, তো আমি কেন শুধু শুধু এগুলো দেখাবো। তারপরেও আপনাদেরকে দেখালাম, কারণ হচ্ছে যেহেতু এখানে আছে, আপনারা যদি কেউ কখনো আসেন তাহলে দেখবেন যে আনন্দ লজ এবং চৌধুরী লজের পিছনেই আছে হচ্ছে গিয়ে এই মানে বন্যপ্রাণীদের চিড়িয়াখানা। তো চলেন আবার আমরা নতুন করে শুরু করি, কারণ হচ্ছে আমি আবার সামনে চলে আসছিলাম চৌধুরী লজের সামনে। ব্রিটিশ সরকারের জমিদার প্রথা করলে কালীচরণ সাহা ও আনন্দ সাহা তাদের পুত্ররা করটিয়া থেকে 24 পরগনায় জমিদার নিকট থেকে একটি জমিদার বিপুল অর্থ দিয়ে একটি জমিদারি তারা কিনে নেয়। শুরু হয় জমিদারি শাসন ও শোষণ। কালীচরণ সাহা ও আনন্দমোহন সাহা উত্তরাধিকারী রাজেন্দ্র রায় চৌধুরী পর্যায়ক্রমে জমিদারি পরিচালনা করেন। এসব শাসকেরা এলাকার বিদ্যালয় ও রাস্তাঘাট নির্মাণ এবং পানির ব্যবস্থা করেন এবং সুন্দর বসবাসযোগ্য করে তাদের স্থানগুলো গড়ে তোলেন। এবং তারা অনেক জনকল্যাণমূলক কাজ করেছে। আমরা জানি যে বাংলাদেশের বেশিরভাগ জমিদার ছিল হিন্দু এবং তারা অনেক বেশি জনকল্যাণমূলক কাজ করেছে। আমাদের এলাকাও ছিল হিন্দুদের আন্ডারে, কিন্তু তারা অনেক জনকল্যাণমূলক কাজ করেছে। তো আমার সামনে হচ্ছে সুন্দরী ললনা, সেও ছবি তুলছিল এবং সে আমার ভিডিওতে সে একটু বিরক্ত হচ্ছিল। ইটস বিন নর্মাল, কারণ ওর ছবিতে বারবার আমি চলে আসছিলাম, আর আমিও তো ভিডিও করেছিলাম, কি আর করার আছে। পাশে হচ্ছে প্রশাসনিক ভবন। দেখুন এই যে এত নিখুঁত সুন্দর ধরনের কারুকার্যগুলো, বর্তমানে আমরা এগুলো দেখতে পাই না বললেই চলে, কিন্তু এই কারুকার্যগুলো আমাকে খুবই মুগ্ধ করেছে। এর আগে আমি এরকম সুন্দর একটি জমিদার বাড়ি দেখেছি, সে হচ্ছে গিয়ে মুক্তাগাছা জমিদার বাড়ি মহারাজার। কিন্তু মহারাজার জমিদার বাড়ি বিস্তীর্ণ এলাকা জুড়ে হলেও তার যেই প্ল্যানিং, সেই প্ল্যানিংটা ঠিক ছিল না, তার আরও প্ল্যানিং ভালো দরকার ছিল। তো আমি এই লজ থেকে বের হয়ে গেলাম। তো দেখেন যে এখানে হচ্ছে গিয়ে যে ব্রিটিশ শাসন যখন শেষের দিকে 1947-এ আমরা জানি ব্রিটিশ শাসন শেষ হয়ে গিয়েছিল, তখন থেকে আবার তাদের যেই দেশভাগের যে বিষয় হয়, তখন আবার তো এইখানে বাংলা এবং হচ্ছে গিয়ে হিন্দুস্তান ভাগ করে ফেলে। কারণ বাংলায় অনেক বেশি মুসলিম ছিল এবং ভারতে অনেক বেশি হিন্দু ছিল, যার জন্য অনেক জমিদাররাও তারা পালিয়ে যায়। হ্যাঁ, তো এখানে যে আপনারা প্রাসাদগুলো দেখতে পাচ্ছেন, প্রাসাদের যে কমপ্লেক্সে প্রবেশ করার জন্য কালীচরণ লজ আর চৌধুরী লজের সামনে রয়েছে 2টি সিংহ দরজা। যে সিংহ দরজা দেখুন আমার পিছনে দেখা যাচ্ছে। মূল গেট দিয়ে প্রবেশ করলে প্রথমেই চোখে পড়বে কালীচরণ লজের সামনে চোখ ধাঁধানো নকশা। এই এত সুন্দর নকশা আমি আমার লাইফে কখনো দেখি নাই। এবং এখানে আছে একতলা ভবন, যা বর্তমানে মিউজিয়াম হিসেবে পরিচিত। এই ভবনের সাথে কালীচরণ লজ এমন জ্যামিতিক বিন্যাস তৈরি করেছেন যে দূর থেকে দেখলে মনে হবে কালীচরণ লজের অবিচ্ছেদ্য অংশে বসে আছে, এরকম মনে হয় আর কি। তো চৌধুরী লজের পেছনে বেশ খানিকটা ফাঁকা জায়গা রয়েছে একতলা আরেকটি ভবন, যা বর্তমানে অতিথি ভবন নামে পরিচিত। ভবনটির সামনের দিকে অনুচ্চ স্তম্ভের উপর নির্মিত ত্রিফয়েল আর্চ যুক্ত প্রবেশদ্বার আছে এবং কি অলঙ্কারের দিক থেকে আনন্দ লজটি সবচেয়ে সুন্দর বলে মনে হয়। প্রাসাদের সম্মুখভাগ দুতলা পর্যন্ত লম্বা 6টি কোরাস্থির স্তম্ভ, সামনের দিকে দুপাশে কারুকাজ করা 2টি ভেনেসীয় ঝুল বারান্দা,
এই ঝুল বারান্দাটা আমি দেখেছি এবং আমাদের মানে গেমেও আছে এটা। হ্যাঁ, এই ঝুল বারান্দার ছাদের যে রেলিং এটা কর্নিশে ফুলের মালা আর জ্যামিতিক অলঙ্করণ প্রাসাদের অনুপম সৌন্দর্যময় করে তুলেছে। দুপাশের বারান্দার উপর পেঁচানো ধাঁচের লাগানো মনে হবে এবং কি মহারাজ জমিদার বাড়ির যেই দোতলা এবং কি সেই সিল মারা আছে। জমিদার বাড়ির সর্ব-পশ্চিমে ভবনের নামে মহারাজ লজ। এই লজ হচ্ছে বৃহত্তম স্থাপনা, যা ছিল জমিদার গজেন্দ্র কুমার রায়চৌধুরীর আবাসন। 12টি কক্ষ নিয়ে এটা স্থাপিত হয়েছে, যদিও বর্তমানে এখানে ভিতরে যাওয়া যায় না, কারণ এখানে যেহেতু পুলিশদের আন্ডারে আছে সেহেতু তারাই এখানে ইউজ করে, বহিরাগতদের এখানে সম্পূর্ণ প্রবেশ নিষেধ এবং তারাও বেশিক্ষণ সময় এখানে থাকে না। মাঝে মধ্যে তাদের যদি কোনো রিসেপশন হয় অথবা কোনো ধরনের কোনো অনুষ্ঠান হয় তখন তারা একমাত্র সেখানে ভিতরটা ইউজ করে, আদারওয়াইজ তারা ইউজ করে না। তারা যে পুলিশদেরকে সামনে রেখে দিয়েছে তারা গার্ড করে এবং মানুষদেরকে কোনো কিছু ধরতে দেয় না, কোনো মানে মানুষ যেন কোনোভাবেই এগুলো স্থাপনাগুলো নষ্ট করতে না পারে সেই দিকে তারা সর্বদা সজাগ রাখে। এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে যে যেহেতু বাংলাদেশের পুলিশ এটা তাদের আন্ডারে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে এটাকে খুবই কদর করছে এবং তারা এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে, মানে কোথাও কোনো ময়লা নেই, এত পরিপাটি এত পরিষ্কার, কোথাও কোনো ধরনের ময়লা আবর্জনা রাখছে না, তারা সাথে সাথে ক্লিন করছে। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এক কথায় অসাধারণ পরিবেশ এবং কি মানে খুবই সুন্দর। আচ্ছা চলেন আবার ইতিহাসে যাই। উল্লেখিত স্থাপনা ছাড়াও এই জমিদার কমপ্লেক্সের পেছনে দিকে আছে রানীমহল, যেটি রানীমহল আগে ছিল কিন্তু বর্তমানে এটা একটু চেঞ্জ করে ফেলেছে কালারটা। জমিদার বাড়ির পূর্বে যে কালারগুলো ছিল সেই কালারগুলো চেঞ্জ করে তারা একদম সাদা এবং গোল্ডেন কালার মিক্স করে তারা কালার করেছে। দেখতে সুন্দর লাগছে কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে যে পূর্বে যে যা ছিল, পূর্বে যে কালারগুলো ছিল সেগুলো বেস্ট ছিল। এখন এই কালার থেকে পূর্বের কালারটাই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো 1971 সালে 14ই মে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের সময় পাক বাহিনী মহারাজ জমিদার বাড়িতে হামলা করে। জমিদারের পুত্রবধূ যোগমায়া রায়চৌধুরী সহ 5 জনকে তারা হত্যা করে। তাদের যেই মানে স্মৃতিস্তম্ভ সেটা আবার মিউজিয়ামে রাখা আছে মানে দেখার জন্য। এবং সবচেয়ে নির্মম ঘটনা হয় এইটা যে গ্রামবাসীকে চৌধুরী লজের মন্দিরের পেছনে একত্রে দড়ি বেঁধে দাঁড় করিয়ে নির্মমভাবে গুলি করে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। এটা সবচেয়ে বেশি খারাপ লেগেছে আমার। এবং নিহতদের মধ্যে ছিল স্থানীয় প্রাইমারি স্কুল শিক্ষক পণ্ডিত বিমল কুমার সরকার, এরপরে আরও অনেকেই আছে, তারা হচ্ছে গিয়ে মনীন্দ্র কুমার চক্রবর্তী, তাদের যে স্থাপনা এগুলো ভিতরে আবার আছে, এবং অতুল চন্দ্র সাহা এবং নুয়াই রনি, এর মাঝে একজন আছে সে হচ্ছে কুলবধূ, নামটা ঠিক ভুলে গেছে, আমি পড়েছিলাম মিউজিয়ামে ছিল তার ওনার নামটা। এরপর জমিদার পরিবারের অবশিষ্ট সদস্যগণ জমিদারিত্ব ত্যাগ করে তারা ইন্ডিয়াতে চলে যায়। মহারাজ জমিদার বাড়ির সভ্যতা আর ঐতিহ্যের এক অমূল্য নিদর্শন। এই যে নিদর্শন দেখার জন্য বহু লোক যায়। এই যে পুকুর সেটা হচ্ছে রানীর পুকুর। এই পুকুরে এত শান্ত শিষ্ট পরিবেশ ছিল, আমি ভাবলাম যে একটু পাটা ধুই, কারণ আমার অনেক গরম লাগছিল। প্রথমে ভাবছিলাম যে হয়তো বা বৃষ্টি আসতে পারে কিন্তু ওয়েদার পরে আবার ঠিক হয়ে গেছে, তখন আবার অনেক বেশি গরম ছেড়ে দিছে। অপোজিটে আছে এটা হচ্ছে গিয়ে বাগান বাড়ি, মানে বাড়িটাও হয়তো বাস্তবায়ন করা হয়নি, বর্তমানে এখানে যারা ট্রেন করছে তারা আছে এখানে। তো স্বাধীনতার পর 1972 সালে বাংলাদেশ সরকার মহিলা জমিদার বাড়িটি একটি পুলিশের প্রশিক্ষণ স্কুল হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করে এবং পরবর্তীতে 1990 সালে এটিকে পূর্ণাঙ্গ পুলিশের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে উন্নীত করা হয়। বর্তমানে এটি পুলিশের আন্ডারে আছে এবং আমরা অনেক পুলিশদের দেখেছি, যেহেতু শুক্রবার সেহেতু অনেকে নামাজ পড়তে যাচ্ছিল আর কি। এবং হচ্ছে আরও অনেক বেশি পরিমাণে যেই মানুষ ছিল তারাও আসছে দেখতে, আমাদের মতোই অনেকে অনেক দূর থেকে আসছে। এখানে আবার একটি স্কুল থেকে বাচ্চারা আসছে, ঢাকার স্কুল থেকে। তো প্রতিটি লজের যে ইতিহাস সেটা চলেন আবার শেয়ার করি। চৌধুরী লজ, জমিদারের বাড়িতে প্রবেশের পর মানে প্রথমেই দেখবেন চৌধুরী লজ, এরপরে হচ্ছে আনন্দ লজ, এরপরে হচ্ছে মহারাজা লজ, কালীচরণ লজ। এই 4টি লজের পিছনেই আবার রয়েছে রানীদের লজ, মানে তখন আবার রানীরা সেদিকে থাকে। মুক্তিযুদ্ধের সময় এটি অনেক বেশি ভূমিকা রেখেছিল, কারণ হচ্ছে যে একমাত্র মানুষদের জন্য যেই নিরাপদ আশ্রয়স্থল ছিল সেটা ছিল আগে জমিদার বাড়ি। যদিও বর্তমানে পুলিশ কেন্দ্রিকই আমরা সবাই ডিপেন্ড করছি, কিন্তু আগে ছিল হচ্ছে গিয়ে জমিদাররা সকলকে করের বিনিময়ে তারা ওই মানে সেফটি দিত আর কি। তো দেখেন আমার ভুরকার যে পিছনে মানে মুখোশের পিছনে ময়লা লেগে গেছে। আর এখানে হচ্ছে পুকুর, এটা হচ্ছে গিয়ে পসরা পুকুর।
এই বসরা পুকুরের মাঝখানে আবার আবার সিংহর টাইপের একটা সিংহাসন আছে, সেখানে আমি বসেছি এবং পুকুরে খুবই সুন্দর মাছ আছে। মানুষগুলো খাবার দিচ্ছিল এবং পুকুরের মাছগুলো ভেসে উঠেছিল। যেহেতু শুক্রবার সেহেতু অনেক মানুষ ছিল, আই এম সরি ফর দ্যাট, তাদেরকে আমি আনফর্চুনেটলি কাটতে পারিনি এবং বেশিরভাগ সময় চেষ্টা করেছি তাদের ফেসটা স্কিপ করার, কারণ হচ্ছে অনেকেই আছে যারা ফেসবুকে ইউজ করে না, তাদের ফেস শো করতে চায় না। আনফর্চুনেটলি আমার এই ভিডিওতে তারা চলে আসছে। তো এই যে ভবনগুলো, হ্যাঁ, যে নির্মাণ করেছে, হ্যাঁ, চুন এবং সুরকির গাঁথনির পাশাপাশি ব্যাপকভাবে লোহা এবং উন্নত মানের কাঠ ব্যবহার করা হয়েছে। বিশেষ করে ছাদের জন্য লোহার বিম ব্যবহার করা হয়েছিল, যা সেই সময় ছিল অত্যন্ত আধুনিক ও ব্যয়বহুল। যেহেতু তারা দুই ভাই লবণ এবং ডালের ব্যবসা করে অনেক টাকা ইনকাম করেছিল, সেহেতু তারা কি করতে পেরেছে, এত বেশি টাকা খরচ করে এখানে তারা এই বিল্ডিংগুলো করতে পেরেছে। আদারওয়াইজ সম্ভব হতো না। যদি কিনা তারা মানে অনেক টাকার মালিক না হতো, তারা কখনো এটা পারতো না। যেহেতু তারা ব্যবসায়ী ছিল, বণিক, আমরা জানি সাহা যে বংশ তারা নর্মালি বণিকই হয়। এবং বর্তমানে সাহা বংশের যারা, তারা অনেক বেশি মানে ট্যালেন্টেড, মাল্টি ট্যালেন্টেড পারসন। কারণ হচ্ছে আমার যেই প্রাইমারি স্কুল ছিল, সেই স্কুলের যে টিচার, উনি ছিলেন সাহা বংশের। তো সেই অ্যাঙ্গেল থেকে আমি বলছি যে ওনারা হয়তো অনেক বেশি ট্যালেন্টেড পারসন। তো এই পর্যন্তই ছিল আমার মহেরা জমিদারের বাড়ির ভিডিও। তো এখন চলেন 201 গম্বুজ বিশিষ্ট ওয়ার্ল্ড হেরিটেজ নামে খ্যাত মসজিদ, যেটি নির্মাণ করেছে স্থানীয় একজন ব্যক্তি, সেই ব্যক্তির বিস্তারিত ইতিহাস আপনাদের সামনে আমি তুলে ধরছি। টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার পাথালিয়া গ্রামে অবস্থিত 201 গম্বুজ বিশিষ্ট মসজিদ। যে মসজিদটি আধুনিক স্থাপত্য এক অনন্য নির্দেশনা। কেবল বাংলাদেশে নয়, এটি বিশ্বের অন্যতম বৃহত্তম এবং দৃষ্টিনন্দন একটি মসজিদ। এই স্থাপত্যশৈলী, বিশালত্ব এবং নির্মাণ পরিকল্পনা এটিকে এক বিশেষ মর্যাদা অর্শিস করেছে। এটি শুধু একটি উপাসনালয় নয়, বরং এটি সামাজিক ও মানবিক কার্যক্রম। মানে এখানে কেন্দ্র করে অনেক বেশি মানুষ আসে দেখার জন্য। মানে 201টি গম্বুজ, এই প্রথম আমার জীবনে প্রথমবারের মতো আমি 201 গম্বুজ বিশিষ্ট মসজিদ দেখেছি। আপনারা যদি এর থেকে বেশি গম্বুজ বিশিষ্ট মসজিদ দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর এই যে এই মসজিদটি নির্মাণ করেছে, উনি হচ্ছে গিয়ে আমাদের মুক্তিযোদ্ধা, হ্যাঁ, ওনার নাম হচ্ছে রফিকুল ইসলাম। তিনি গোপালপুরের সন্তান এবং জনতা ব্যাংকের এন্টারপ্রাইজ লিমিটেড সাবেক ব্যবস্থাপক পরিচালক। তিনি 2008 সালে তার পিতৃর যে ভিটায় এই মসজিদ নির্মাণ করেন এবং তার মা রিজিয়া খাতুনের অনুপ্রেরণায় ও আকাঙ্ক্ষায় তিনি এমন একটি মসজিদ নির্মাণের পরিকল্পনা করেন, যা বিশ্বের মাঝে বাংলাদেশকে নতুন করে পরিচয় করে দেবে। মানে এটাতে ভূমিকা ছিল তার মায়ের। প্রথম 2013 সালে 13 জানুয়ারি তিনি মসজিদের ভিত্তি স্থাপন করেন এবং দীর্ঘ 7 বছর নির্মাণযজ্ঞ শেষে মসজিদটি বর্তমানে নামাজের জন্য প্রস্তুত হয়েছে। এখানে প্রায় 15 বিঘা জমির উপরে মসজিদ নির্মাণ করা হয়। পিছনেই আছে একটি সুন্দর নদী। গম্বুজ, এখানে অনেকগুলো গম্বুজ আছে, প্রতিটি গম্বুজ মনে হয় প্রায় 81 ফুটের উচ্চতায় অবস্থিত আর কি। তো আপনারা যারা এখানে আসবেন তারা যেভাবে আসতে পারবেন হচ্ছে গিয়ে, প্রথমেই কিশোরগঞ্জ থেকে আমি চলে গিয়েছিলাম আমাদের গাইটাল বাস স্ট্যান্ডে। গাইটাল বাস স্ট্যান্ড থেকে আমি ঈশা বাস দিয়ে চলে গিয়েছিলাম। সেখানে হয়তো বা ওই 300 থেকে 350, মানে 300 থেকে 400-র ভিতরে ভাড়া নেবে। এরপরে টাঙ্গাইল যেই বাস স্ট্যান্ড, সেখানে থামালে পরে আপনারা যারা যেতে চান মহেরা জমিদার বাড়িতে, মহেরা জমিদার বাড়িতে যাওয়ার জন্য আপনারা মানে যদি চান সিএনজি নিয়ে যেতে পারেন। সিএনজি ভাড়া হচ্ছে রেট করা মনে হয় 400 টাকা, এবং সেখান থেকে আবার অটো চলে আসে বাস স্ট্যান্ডে, টাঙ্গাইল বাস স্ট্যান্ডে। সেই বাস স্ট্যান্ড থেকে আমরা দ্রুতগামী বাস নিয়ে চলে গিয়েছিলাম গোপালপুরে। গোপালপুর থেকে আবার অটো দিয়ে চলে গিয়েছিলাম এইখানে দেখার জন্য। তো আমাদের সময় ছিল না বিদায় আর বেশি জমিদার বাড়িতে আমি এক্সপ্লোর করতে পারিনি। নেক্সট টাইম ট্রাই করবো যাওয়ার জন্য, কারণ হচ্ছে টাঙ্গাইল অনেকগুলো জমিদার বাড়ি আছে, এর মাঝে হচ্ছে মহেরা জমিদার বাড়ি সবচেয়ে বেশি সুন্দর এবং মনোমুগ্ধকর। তাই আমি সবার প্রথমেই এটাই সাজেস্ট করেছি যে যেহেতু টাইম কম, সেহেতু আমি সবার আগে মহেরাবাড়ি জমিদার বাড়ি এক্সপ্লোর করবো, আর আমার অনেক দিনের প্ল্যান ছিল এটা। তো আপনারা যারা চান যেতে পারেন। আর এখানে হচ্ছে কি, এই যে মসজিদ আমি যেরকম দেখেছিলাম ভিডিওতে তার থেকে বেশি সুন্দর ছিল। আরও একটা জিনিস ভালো লেগেছে যে উপরে আপনারা গম্বুজ দেখার জন্য নারী পুরুষের 2টা পার্ট করা আছে, এবং নারী যারা পর্দা করে না তারা এখানে ঢুকতে পারবে না। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে যে যারা পর্দা করে না তারা কেন মসজিদ দেখতে আসবে। তবু উচিত যে অ্যাটলিস্ট সাবলীল ভাষায় যারা যায়, সাবলীলভাবে যারা থাকে ওনারা যেন যেতে পারে, এটা করে দেওয়া উচিত।
অন্য ধর্মের মানুষরা তো অ্যাটলিস্ট মেবি যাবে না, কারণ হচ্ছে আমরা যারা মুসলিম আছি তারাই চেষ্টা করি অন্য ধর্মের মানুষের মানে স্থাপনাগুলো দেখার জন্য। কিন্তু যারা নর্মালি অন্য রিলিজিয়াস আছে তারা চায় না যে আমাদের রিলিজিয়াসে কোনো কিছু তারা এক্সপ্লোর করবে। তো আপনারা যারা যাবেন তারা একটু ভালো করে নিজেদেরকে পর্দায় ঢেকে তারপরে যাবেন, আদারওয়াইজ আপনারা এই মসজিদের উপরে উঠতে পারবেন না এবং মসজিদের ভিতরে ঢুকতে পারবেন না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, তারিন আক্তার ব্লগস।